হাই এভরিওয়ান, আজকে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 9 কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা কমপ্লিট করব। ঠিক আছে, আমরা ফার্স্ট পার্টে কি কি শিখেছিলাম? সিম্বলস, ভ্যালেন্সি, রেডিক্যালস, কেমিক্যাল ফর্মুলা, এরকম ভেরিয়াস টপিক নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, আজকে আমরা তার বাকি পার্টটা যেটা আমাদের আনফিনিশ ছিল সেটাকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তাহলে চলো স্টার্ট করি। আমাদের ফার্স্ট টপিক কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন কি? কেমিক্যাল ইকুয়েশন হলো কোনো একটা রিয়াকশনকে আমরা যে শর্ট ফর্মে সিম্বলসের আকারে লিখতে পারবো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। মানে ধরো একটা রিয়াকশন আছে, সব থেকে কমন রিয়াকশন গুলোর মধ্যে একটা নিয়ে একটু এক্সাম্পল দিয়ে বুঝি। ঠিক, হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হচ্ছে? রিয়াকশন করে ওয়াটার, তাই তো? এবার এটা আমরা কি ওয়ার্ডে লিখলাম। এবার ওয়ার্ডে লেখার সমস্যা হচ্ছে, দেখো এটা একটা সব থেকে সিম্পল রিয়াকশন, আমরা সবাই জানি, তা সত্ত্বেও এটা লিখতে আমার অনেকটা টাইম লাগলো। তো আমাকে যদি এরকম এর থেকে বড় রিয়াকশন যেগুলো আছে তাদের লিখতে গেলে কি করতে হবে? আরো বেশি টাইম লাগবে। তার জন্য কি করবো? তার জন্য আমরা যদি এটাকে সিম্পলের আকারে লিখি তাহলে অনেক ইজি হবে, আর একসাথে একটা অল্প টাইমের মধ্যে অনেক রিয়াকশন আমরা লিখতে পারবো। তার জন্য কি করা হয়েছিল? এই কেমিক্যাল ইকুয়েশনটা তৈরি করা হয়েছিল। কিরকম? হাইড্রোজেনের জন্য H2 প্লাস অক্সিজেন O2 কি হচ্ছে H2O। এই হলো, এটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনকে আমরা যে শর্ট ফর্মে লিখি সেটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন, বুঝতে পারলে? আর এখানে কি আছে, এতে যে লেফট হ্যান্ড সাইড অ্যারো এই সাইডে যা থাকে, যারা রিয়াকশনে পার্টিসিপেট করে তাদেরকে আমরা বলি রিয়াক্ট্যান্টস। আর যা থেকে তৈরি হয়, যেটা রিয়াকশন করে, সেটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, যদি মোর দ্যান ওয়ান রিয়াক্ট্যান্ট থাকে তাহলে কি মাঝখানে আমাদের প্লাস সাইন দিতে হয়। যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি মোর দ্যান ওয়ান প্রোডাক্ট হয়, সাপোজ এখানে একটা কিছু তৈরি হলো, সাপোজ এক্স একটা কিছু তৈরি হয়েছে ধরে নিলাম, তাহলে এখানে কি হবে? এখানে আমাকে একটা প্লাস সাইন দিতে হতো। ঠিক, এই হচ্ছে আমার কেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, একটা মজার জিনিস, ওয়াটার, তাই তো? আমরা হাইড্রোজেনকে হাইড্রোজেন হিসাবে লিখছি, অক্সিজেনকে অক্সিজেন হিসাবে লিখছি। আচ্ছা, ওয়াটার আমরা H2O কে ওয়াটার লিখি। আমরা এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম? আমরা একটু নোমেনক্লেচার করেছিলাম, তাই তো? মেটাল নন মেটালের, হ্যাঁ, মেটাল অক্সিজেন, নন মেটাল অক্সিজেন, এরকম আমরা নোমেনক্লেচার করেছিলাম। আচ্ছা, ওয়াটারের নোমেনক্লেচার হয়? আছে কিছু? নর্মালি আমরা H2O বলি বা ওয়াটার বলি, তাছাড়া কিছু আছে? আছে। ঠিক আছে, একটা মজার স্টোরি আছে, বলছি। ওয়াটার হচ্ছে H2O, তাই তো? দুটো নন মেটাল, তার জন্য কি করতে হবে? আমাদের প্রিফিক্সে মনো, ডাই, ট্রাই, টেট্রা এগুলো বসে। একটু রিভিশন করো নোমেনক্লেচারটা, তাহলে কি হবে? এখানে আমি নিচে লিখছি, দুটো হাইড্রোজেনের জন্য কি করতে হবে? ডাই হাইড্রোজেন। অক্সিজেন কটা আছে? একটা, তার জন্য কি হবে? মনো। আর অক্সিজেন কি বসে? অক্সাইড হয়, ডাই হাইড্রোজেন মনো অক্সাইড। এটা হচ্ছে ওয়াটারের কেমিক্যাল নেম। এটাকে অনেকে লিখে DHMO, এই সিম্বল লেখে DHMO, ডাই হাইড্রোজেন মনোক্সাইড। এবার মজার স্টোরিটা হচ্ছে, ওয়াটারের কেমিক্যাল নেম ডাই হাইড্রোজেন মনোক্সাইড অনেকেই জানে না। ঠিক আছে, তো কি হয়েছিল?
1998 April 1st 1998 April 1st অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল। কিসের জন্য? সেটা হচ্ছে ব্যান ডিএইচএমও। ঠিক আছে, অবভিয়াসলি। এবার কোশ্চেন হচ্ছে কেন? কেন কিছুই না, ডেটটা দেখো 1 এপ্রিল, মানে কি এপ্রিল ফুল ডে। তাই সবাইকে এপ্রিল ফুল করার জন্য কি হয়েছিল, 1998 1 এপ্রিল অস্ট্রেলিয়া পার্লামেন্টে একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল যে ব্যান ডিএইচএমও। বুঝতে পারলে? এতে এবার চাইলে তোমরাও করতে পারো প্র্যাঙ্ক বন্ধু বান্ধবদের সাথে। কেউ জল খেতে চাইলে হ্যাঁ তোমরাও বলতে পারো যে টেক সাম ডিএইচএমও, বা ওয়াটার বটলের গায়ে লিখে দিতে পারো ডিএইচএমও ওয়াটারের জায়গায়। তাহলে বুঝতে পারলে কেমিক্যাল ইকুয়েশনস কি। এবার কি হচ্ছে, কেমিক্যাল ইকুয়েশনসে কিছু আমাদের ইনফরমেশন পাই আর কিছু লিমিটেশনস আছে। আমি মেটালাম। চলো কি কি ইনফরমেশন পাওয়া যায় কেমিক্যাল ইকুয়েশন থেকে আর তার কি কি লিমিটেশনস আছে সেটা একটু দেখি। এবার কেমিক্যাল ইকুয়েশন আগে লিখে নিই একটা কমন কেমিক্যাল ইকুয়েশন লিখি। NaOH প্লাস HCl কি করছে, NaCl প্লাস কি ওয়াটার না ডিএইচএমও, এই তো ডাইহাইড্রোজেন মনোক্সাইড, এটা তৈরি করছে। এবার এর থেকে আমরা কি কি জিনিস জানতে পারি, কি কি ইনফরমেশন পাই। কি কি বলে, একটা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের নেচার বলে। কিরকম নেচার কি, এটা হচ্ছে বেস, এটা অ্যাসিড, এটা সল্ট, আর ওয়াটার তো নিউট্রাল সলভেন্ট। তাহলে আমরা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের নেচার জানতে পারি। ঠিক আছে, আর কি জানতে পারি, এদের এদের কিসে, আর এই এলিমেন্টগুলো যদি এলিমেন্ট থাকে বা রেডিক্যাল কিছু থাকে তাহলে তাদের নেচার জানা যায় এখানে। ঠিক আছে, এখানে যেরকম এলিমেন্ট নেই, ঠিক আছে, যদি এলিমেন্ট কিছু থাকতো যেরকম Zn প্লাস H2SO4 থেকে কি হতো, ZnSO4 প্লাস H2 কি হতো। এখান থেকে আমরা কি জানতে পারতাম, H2SO4 হচ্ছে কি অ্যাসিড, তার সাথে জিঙ্ক রিঅ্যাক্ট করে কি করছে, সল্ট ফর্ম করছে। তাই তো, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে সল্ট। তাই তো, তাহলে আমরা কি জানতে পারতাম, জিঙ্ক হচ্ছে, জিঙ্কের নেচার হচ্ছে বেসিক নেচার। এরকম টাইপের জিনিস আমরা জানতে পারি। আর কি জানতে পারি, ডাইরেকশন। ডাইরেকশন কি, এটা যে আমার এখান থেকে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হচ্ছে এই ডাইরেকশনে। ঠিক আছে, এইখান থেকে এই রিঅ্যাকশনটা আমার এই ডাইরেকশনে মুভ করছে, এটা জানতে পারি। ঠিক আছে, তাহলে যখন আমরা অ্যারো সিঙ্গেল অ্যারো দিই তার মানে হচ্ছে এটা একটা ইরিভার্সিবল প্রসেস। তার মানে শুধু রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম করে, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট ফর্ম করবে না। যদি কোনো রিঅ্যাকশন থাকে যেখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম করছে আবার প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টও ফর্ম হয়, সেখানে আমরা কি করতে হয়, সেখানে আমাদের বাই ডাইরেকশনাল সাইড দিতে হয়। এটা মানে হচ্ছে কি রিভার্সিবল রিঅ্যাকশন। এখানে এখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম করে, রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট হয়, আবার ঘুরিয়ে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট ফর্ম করে। বুঝতে পারলে? আর কি জানা যায়, আর ফিজিক্যাল নেচার এদের কিরকম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড লিকুইড, তাই তো। তাহলে এখানে কি লিখে আমরা এল, এর ক্ষেত্রে এল, এটা সলিড এস, এটা লিকুইড এল। তো যে রিঅ্যাক্ট্যান্ট গুলো আছে বা যে প্রোডাক্ট গুলো আছে, যদি সলিড থাকে আমরা তার পাশে এস ব্র্যাকেটে, যদি লিকুইড থাকে এল ব্র্যাকেটে, যদি গ্যাস হয় তাহলে জি, বা যদি গ্যাস ইনভলভ করে আমরা অ্যারো সাইন দিয়ে দিই অনেক সময়। প্রেসিপিটেট করলে আমরা এরকম দিই, বুঝতে পারি যে প্রেসিপিটেট করছে। তো এরকম সাইন দিয়ে আমরা বুঝতে পারি কি এদের নেচার গুলো বুঝতে পারি এবং ফিজিক্যাল স্টেট গুলো বুঝতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন আমরা পাই। কি কি পাই না, কি কি লিমিটেশন একটা রিঅ্যাকশনের, সেটা কি প্রথমে আসে কনসেন্ট্রেশনে। আমরা NaOH আর HCl কি কনসেন্ট্রেশনে আমরা মিক্স করেছি এটা আমরা বুঝতে পারি না, কেমিক্যাল রিঅ্যাকশন থেকে বোঝা যায় না যে এটা আমরা কনসেন্ট্রেটেড ফর্মে নিয়েছি এই দুটোকে বা ডাইলুটেড ফর্মে নিয়েছি। যদি ডাইলুট ফর্মে নিয়ে থাকি
তাহলে কিসে কাকে কোথায় ডাইলুট করেছি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ওয়াটারে ডাইলুট করেছি না ওয়াটারকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মিক্স করেছি, জানা যায় না। সেম কেস HCl এর ক্ষেত্রে জানা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রিঅ্যাকটেন্টের কোন রকম ভাবে আমাদের কি কনসেন্ট্রেশন আমরা জানতে পারি না। আর কি জানতে পারি না, আর হচ্ছে স্পিড। এখানে কোথাও দেওয়া থাকে না যে কতটা স্পিডে এই রিঅ্যাকশনগুলো হয়, খুব ফাস্ট হয় না খুব স্লো হয়। ঠিক আছে, রিঅ্যাকশনটা করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না 1 দিন সময় লাগবে আমরা জানতে পারি না। আর কি কোন রকম কালার চেঞ্জ যদি হয় সেটা আমাদের কোথাও লেখা থাকে না। কোন একটা রিঅ্যাকশনে যদি কালার চেঞ্জিং রিঅ্যাকশন থাকে, যে রিঅ্যাক্টেন্টের একটা কালার আছে, প্রোডাক্ট ফর্ম করলে আরেকটা কালার চেঞ্জ হয়ে গেল, বা রিঅ্যাক্টেন্ট হচ্ছে কালারলেস, প্রোডাক্টের কালার আছে, বা প্রোডাক্টের রিঅ্যাক্টেন্টের কালার আছে, প্রোডাক্টের কালারলেস, whatever ভাইস ভার্সা, আমাদের সেগুলো কোথাও দেওয়া থাকে না। তাহলে আমরা এটা বুঝতে পারি না কালার চেঞ্জের কথা। আর কি বুঝতে পারি না, আর বুঝতে পারি না যে কোনো একটা রিঅ্যাকশন যখন হয় তখন আমাদের যদি এক্সোথার্মিক বা এন্ডোথার্মিকের ক্ষেত্রে আমাদের হিট এনার্জির কনসেপ্ট দেওয়া থাকে, কি সেটা আমরা ডেল হিসাবে লিখি। ডেল হচ্ছে হিট এনার্জির জন্য লিখি, তাই তো? এটা দেওয়া থাকে হিট এনার্জির সম্বন্ধে আমাদের রিঅ্যাকশনে দেওয়া থাকে, কিন্তু লাইট এনার্জি আর সাউন্ড এনার্জি দেওয়া থাকে না। এরকম একটা, আচ্ছা একটু এটালাম কি একটা রিঅ্যাকশন থেকে তোমরা বুঝতে পারো, খুব সিম্পল রিঅ্যাকশনে। যেরকম যদি আমরা কোলকে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করি তাহলে কি হবে, CO2 কার্বন ডাইঅক্সাইড পাবো। কোল মানে কার্বন, তাই তো? তো এই রিঅ্যাকশনে কি হয়, এই রিঅ্যাকশনে তো প্রচুর পরিমাণে যেরকম হিট তৈরি হয়, সঙ্গে কি থাকে আমাদের লাইটও তৈরি হয়। কোল মানে কয়লা, পোড়াতে গেলে হিট প্লাস লাইট বেরোয়, কিন্তু কোথাও এখানে দেওয়া থাকে না এটা। ঠিক আছে, এখানে কোনো রকম ভাবে লাইটের কনসেপ্ট নেই, এখানে লাইট বেরোয় কি বেরোয় না। এগুলো হচ্ছে লিমিটেশন। এইবার তাহলে বুঝতে পারলে জিনিসটা যে আমাদের কি কি লিমিট আছে আর কি কি ইনফরমেশন পাওয়া যায় একটা কেমিক্যাল ইকুয়েশনস থেকে। এবার নেক্সটে আমরা কি করব, এই কেমিক্যাল ইকুয়েশনসকে এবার ব্যালেন্স করব। চলো আমি একটু মেটালাম। ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশনস, কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করবো। আচ্ছা ব্যালেন্স তো করবো, ভালো কথা, যখন দিয়েছে করতে হবে, কিন্তু ব্যালেন্স কেন করবো? ওয়াই, যেহেতু সায়েন্সের সাবজেক্ট, সায়েন্স পড়ছি, তাহলে সায়েন্সের প্রথম জিনিস হচ্ছে কোশ্চেন করা। করবো তো কেন করবো, কেন করবো তার রিজন একটা, যে আমাদের কাছে একটা ল আছে। কি ল? ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস কি বলে, যে না আমরা মাসকে ক্রিয়েট করতে পারবো না ডিস্ট্রয় করতে পারবো, শুধু আমরা মাসের ট্রান্সফরমেশন করতে পারবো, না করা যায়। ঠিক আছে, এবার এটা বলুন আমাকে, যে থিওরি অফ রিলেটিভিটি ইজ ইকুয়াল টু mc স্কয়ার, যেখানে মাসকে এনার্জি ট্রান্সফর্ম করা যায়। এটা পরের ব্যাপার, ঠিক আছে, এটা পরে করবো। আপাতত এই কনসেপ্টটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সাইডে রাখো, ভুলে যাও। ঠিক আছে, আপাতত মাস হচ্ছে কি, মাস না এটা ক্রিয়েট করা যায় না ডিস্ট্রয় করা যায়। যখন মাসকে এনার্জিতে কনভার্ট করাবো তখন করবো, আপাতত মাস আমাদের কনজার্ভ থাকছে। তাহলে এটা মুছে দিলাম। মাস যদি কনজার্ভ থাকে তাহলে কি হবে, অনেক কেমিক্যাল রিঅ্যাকশনস আছে যেখানে কি হয় আমাদের অ্যাটমের প্রবলেম। অ্যাটমের তো মাস আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে অ্যাটমের ডিফারেন্স আছে, নাম্বার অফ অ্যাটমস। যেরকম যদি H2 করি আর O2 করি, কি হচ্ছে, ওয়াটার তৈরি হচ্ছে। এখানে দুটো অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন কোথায় গেল, পড়ে গেল না। ঠিক আছে, এই প্রবলেমের জন্য কি করতে হবে, আমাদের ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং এর জন্য কি করতে হবে, এখানে দুটো অক্সিজেন আছে, কিভাবে করি সেটা একটা এক্সাম্পল দিই। এখানে দুটো অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, তাহলে কি করতে হবে, এখানে এখানে আমাকে দুটো দিতে হবে। দুই দেওয়ার জন্য কি হবে, হাইড্রোজেন চারটে হয়ে গেল, এখানে হাইড্রোজেন দুটো আছে, তাহলে হাইড্রোজেন সামনে দুটো দিয়ে দেবো। এটা হলো ব্যালেন্সিং। ঠিক আছে, এবার এটাকে একটু, এটা তো সোজা এক্সাম্পল ছিল, একটু টাফ এক্সাম্পলে যায়। আর তার আগে বলি ব্যালেন্সিং আমরা দুটো মেথডে করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে কি হচ্ছে, হিট অ্যান্ড ট্রায়াল, আর সেকেন্ডটা হচ্ছে কি, পার্সিয়াল ব্যালেন্স।
পার্সিয়াল ভ্যালুস। প্রথমে এটা দেখি হিট অ্যান্ড ট্রায়াল। হিট অ্যান্ড ট্রায়াল কিরকম হয় চলো এটা করে দেখি। পটাশিয়াম আয়োডাইড প্লাস H2O2 কি হচ্ছে, কি করছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস আয়োডিন বাই 2 এটা ফর্ম করছে। কি করে ব্যালেন্স করবো, খুব সিম্পল, দেখি কে একটা একটা মিলে গেছে, আর এখানে একটা এখানে দুটো, তাহলে কি করতে হবে, দুটোর জন্য এখানে 2 দিতে হবে। তাহলে আই আমার দুটো হয়ে গেল, এখানে দুটো আয়োডিন অ্যাটম, এখানটা দুটো আয়োডিন অ্যাটম মিলে গেল। পটাশিয়াম অ্যাটম এখানে দুটো হয়ে গেল, এখানে একটা আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে পটাশিয়াম মিলে গেল। ঠিক আছে, অক্সিজেনও দুটো হয়ে গেল, হাইড্রোজেনও দুটো হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল ব্যালেন্স এটা। আর আরেকটা একটু টাফ, এর থেকে চলো আরেকটা করি। KMnO4 প্লাস H2SO4 কি করছে, প্লাস H2S কি তৈরি করছে, এটা এটা বলবো। ঠিক আছে, এবার রিঅ্যাকশনটা অনেক বড় আমার। ঠিক আছে, আর এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটা ভুল করে, যেটা বলে রাখি, সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে SO4 আছে তাই তো, আর এখানে SO4 এর মধ্যে একটা সালফার আছে, সালফার আয়ন, আর H2S হাইড্রোজেন সালফাইডের মধ্যে একটা সালফার আয়ন আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই সালফার অ্যাটম আর এই সালফার অ্যাটমকে কাউন্ট করে, আর এখানে এই সালফার অ্যাটম এই সালফার অ্যাটম এই সালফার অ্যাটমকে কাউন্ট করে, মানে এখানে একটা সালফার দুটো সালফার, লেফট হ্যান্ড সাইডে দুটো আর রাইট হ্যান্ড সাইডে কি একটা দুটো তিনটে তিনটে, এই হিসাবে কাউন্ট করে এবার ব্যালেন্স করতে যাই। আমরা করবো না, কেন করবো না, এভাবে করলে হবে না সেটা না, হবে ডেফিনেটলি হবে, কিন্তু এতে করলে অনেক টাইম কনজিউম হবে। আমাদের কাছে এক্সামে একটা লিমিটেড টাইম থাকবে, তার মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের কোশ্চেনের আনসার সলভ করতে হবে, কারেক্ট করতে হবে এবং টাইম বাউন্ড ম্যানারে করতে হবে। তাই চেষ্টা করো যত তাড়াতাড়ি কমপ্লিট করার তত ভালো। কেন করবো না, তার কারণ হচ্ছে দেখো SO4 অলরেডি কি পড়েছিলাম রেডিকালে, যে এটা হচ্ছে একটা কি রেডিকাল ইউনিট হিসাবে থাকে। তো এই ইউনিটটা SO4টা ডাইরেক্ট এখানে আসছে, আবার SO4 আবার এখানে আসছে। তো আমরা SO4 কে আমরা ওরকম ছেড়খানি করবো না, SO4 নিয়ে SO4 কে অ্যাজ ইট ইজ ট্রান্সফার নাম্বার অফ SO4 আমরা গুনবো, কারণ এটা কি রেডিকাল হিসাবে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে কি করবো, এবার স্টার্ট করি ব্যালেন্স করতে। দেখো প্রথম থেকে করি কে থেকে, এখানে কে একটা আছে, পটাশিয়াম একটা, এখানে পটাশিয়াম দুটো, তাই তো, দিয়ে দাও এখানে 2, স্যাটিসফাই হয়ে গেল পটাশিয়ামের ঝামেলা শেষ। তো এবার এখানে দুটো, ম্যাগনেসিয়াম এখানে একটা, এখানে একটা, এখানে দুটো ম্যাগনেসিয়াম, এই ম্যাঙ্গানেজ এখানে দুটো, তাহলে ম্যাঙ্গানেজ দুটো হলো, এখানে ম্যাঙ্গানেজ একটা, তাই তো, তাহলে ম্যাঙ্গানেজ এখানে দুটো করতে হবে আমাদের, তো ম্যাঙ্গানেজ দুটো হয়ে গেল। কিন্তু প্রবলেম হলো কি, SO4 এখানে একটা, SO4 এখানে দুটো হয়ে গেল, তাহলে SO4 এখানে একটা আছে, SO4 দিয়ে দাও তিনটে, SO4 এর ঝামেলা শেষ। তাহলে আমার পটাশিয়াম ম্যাঙ্গানেজ SO4 হয়ে গেল। কি পড়ে থাকলো এখানে, এবার O4, অক্সিজেন চারটে আছে এখানে, সামনে দুটো, 4 2 8, 8টা অক্সিজেন। এই অক্সিজেন ডাইরেক্ট আমার এখানে আসছে, এই অক্সিজেন কিন্তু যাচ্ছে না, SO4 এখানে আর এখানে শিফট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে, যদি আমরা সিঙ্গেল S আর O, এখানে O আছে এখানে O আছে, এই O গুলোকে কাউন্ট করতাম, আর এখানে S আর S কাউন্ট করতাম, তাহলে হতো, কিন্তু অনেক কমপ্লিকেটেড হতো, অনেক টাইম লাগতো। এখানে এতে সুবিধা কি হচ্ছে, এই চারটে O, এখানে চারটে O, এখানে 2, 4 2 8টা, 8টা অক্সিজেন কি হচ্ছে ডাইরেক্ট এখানে চলে যাচ্ছে, তাই তো, সালফেটের থাকা অক্সিজেন কোথাও যাচ্ছে না। তাহলে এখানে কি করবো, 8টা আমি O দিয়ে দিলাম, তাহলে আমার অক্সিজেন স্যাটিসফাই হয়ে গেল এখানে। আর কি হচ্ছে H2 কটা আছে 8টা, এখানে H2 3টে, তাই তো, তাহলে এখানে একটা কাজ করবো, এখানে 5টা H2 দিয়ে দাও, কেন সুবিধা হচ্ছে এতে, দেখো এখানে S, এই Sটা ডাইরেক্ট আমার এখানে যাচ্ছে, তাই না, তাহলে এখানে আমার যা কিছু দিতে পারি, আমার এখানে প্রবলেম হবে না।
যেহেতু ডাইরেক্ট এস আমার যাচ্ছে, তাহলে এখানে আমাকে এস নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই, গুনতে হবে না যে এই এস এখানে কটা যাবে না এখানে কটা আসবে। বুঝতে পারলে? এতে করে কি হলো, অনেক টাইম বাঁচলো আমার। এখানে কি 5টা এস, এখানে দিয়ে দাও 5, দেখো কত সহজে হয়ে গেল। ঠিক আছে, এইবার বলতে পারো যে এটা তো করলাম, ঠিক আছে, কিন্তু কে এম তারপরে এস উপরে চলে গেলাম, তাহলে কে প্রথমে পটাশিয়াম আগে স্যাটিসফাই করলাম, তারপরে ম্যাঙ্গানেজ স্যাটিসফাই করলাম, দিয়ে অক্সিজেন স্যাটিসফাই না করে আমি এস ওভারকে স্যাটিসফাই করলাম। এরকম করে কেমন করে করবো, তাই তো? কি নিয়ম? দেখো নামে আছে হিট অ্যান্ড ট্রায়াল, ঠিক আছে, তার কোনো নিয়ম নেই, যত তাড়াতাড়ি পারবো করবো অ্যাকুরেটলি অ্যান্ড যত তাড়াতাড়ি পারবো। তার জন্য কি করতে হবে, তার জন্য বারবার করে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, জানো? হ্যাঁ, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তাই যতগুলো কেমিক্যাল রিয়াকশন আছে বইয়ে একটু প্র্যাকটিস করে ভালো করে, আর আমাদেরকে ঠিক করতে হবে আর টাইম বাউন্ড ম্যানারে করতে হবে। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম? এবার চলো সেকেন্ডটা, পার্শিয়াল ব্যালেন্সিং। সেটা কিভাবে করে? পার্শিয়াল ব্যালেন্সিং এর ক্ষেত্রে কি করতে হয়, চলো একটা এক্সাম্পল দিয়ে করি, আবার সেম এক্সাম্পল। ঠিক আছে, এটা পার্শিয়াল ব্যালেন্সিং এ যখন কোনো একটা রিয়াকশন হয়, রিয়াকশনে কমপ্লিকেটেড পার্টগুলো আমরা স্টেপ ওয়াইজ ভাগ করে নিই, এটি হচ্ছে পার্শিয়াল ব্যালেন্সিং। ঠিক আছে, পার্শিয়াল ব্যালেন্সিং এর ক্ষেত্রে কি হয়, প্রথমে আগে হাইড্রোজেন পারঅক্সাইড ডিসোসিয়েট করে, ডিসোসিয়েট মানে ভাঙে, ভেঙে কি করে ওয়াটার আর নেসেন্ট অক্সিজেন ফর্ম করে। ঠিক আছে, তাহলে সেটা আগে আমরা করব। H2O2 ভেঙে কি করে, H2O প্লাস, এটাকে কি বলে, এটাকে বলে নেসেন্ট অক্সিজেন। নেসেন্ট অক্সিজেন মানে এটা অ্যাটমিক ফর্মেই থাকে। ঠিক আছে, নর্মালি অক্সিজেন অ্যাটমিক ফর্মে থাকে না, কোনো গ্যাসই অ্যাটমিক ফর্মে থাকে না, সঙ্গে সঙ্গে মলিকুলার ফর্মে আছে, কিন্তু নেসেন্ট অক্সিজেন কি হয়, অ্যাটমিক ফর্মে থাকে। হাইড্রোজেন পারঅক্সাইড ডিসোসিয়েট করে ওয়াটার আর অ্যাটমিক অক্সিজেন ফর্ম করে, যেটাকে নেসেন্ট অক্সিজেন বলে। ঠিক আছে, এইবার এই নেসেন্ট অক্সিজেন কি করে, ওয়াটারের প্রেজেন্সে পটাশিয়াম আয়োডাইডের সাথে রিঅ্যাক্ট করে, Ki প্লাস H2O প্লাস করে কি করে, রিঅ্যাকশনটা এরকম দুটো স্টেপে হয়। প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড ডিসোসিয়েট করে, তারপরে সেই ডিসোসিয়েট করা হাইড্রোজেন পারঅক্সাইড মানে ওয়াটার আর নেসেন্ট অক্সিজেন পটাশিয়াম আয়োডাইডের সাথে রিঅ্যাক্ট করে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন ফর্ম করে। আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যেগুলো কমন থাকে সেগুলোকে আমাদের ক্যান্সেল আউট করে দিতে হয়, করে দিলে ফাইনাল রেজাল্ট যেটা সেটা লিখতে হয়। তাহলে ফাইনাল রেজাল্ট কি, 2 Ki প্লাস H2O2 KOH প্লাস I2, এটা হচ্ছে ফাইনাল রিঅ্যাকশন। এটা হয়, এখানকার প্রবলেম হচ্ছে যেটা পার্শিয়াল ব্যালেন্সিং এ এইভাবে যে ডিসোসিয়েশন হচ্ছে, চলো হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে ঠিক আছে এটা বোঝা যায় যে হাইড্রোজেন পারঅক্সাইড কি করে একটুখানি ডিসোসিয়েট করে যায় ওয়াটার আর নেসেন্ট অক্সিজেনে। কিন্তু বাকি যদি রিঅ্যাকশন থাকে, যদি কোনো অন্য রিঅ্যাকশন থাকে, টাফ রিঅ্যাকশন থাকে, সেখানে কি হবে, সেখানে কোনটা আগে রিঅ্যাক্ট করবে, তার স্টেপগুলো কি হবে আমরা তো সবসময় জানতে পারি না। তার জন্য পার্শিয়াল ব্যালেন্সিং এর এই মেথডটা আমার পার্সোনালি খুব একটা পছন্দের না, তোমাদের ক্ষেত্রে পছন্দের থাকতেই পারে, তোমরা করতেই পারো। আলটিমেট জিনিস হচ্ছে আমার ব্যালেন্স ঠিকঠাক হওয়া নিয়ে কথা, আর কম টাইমের মধ্যে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা করবে, নো ইস্যুস। তাহলে চলো, আশা করি বুঝতে পারলে কিভাবে ব্যালেন্স করে। এবার নেক্সট, নেক্সট রিলেটিভ অ্যাটমিক মাস অ্যান্ড রিলেটিভ মলিকুলার মাস। এটা কি,
এটা হচ্ছে অ্যাটম যেহেতু খুব ছোট সাইজের হয়, তার জন্য কি হয়, অ্যাটমকে ডাইরেক্টলি আমাদের মেজারমেন্ট করা যায় না, মানে তাদের মাস মেজারমেন্ট করা যায় না, তাদেরকে কারো রেসপেক্টে করতে হয়। কিরকম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, দেখো আমরা এখন নিজেদের ওয়েট মাপতে পারি, ঠিক আছে, যেহেতু আমরা আমাদের ওয়েট অনেক বেশি, আমাদের সাইজ অনেক বড়, তাই মাপতে পারি। কিন্তু ইমাজিন করো আমরা যদি নিজেদের ওয়েট মাপতে পারতাম না, তখন কি হতো? তাহলে তখন তোমরা যখন ক্লাসে যাবে, তাদের মধ্যে দিয়ে কি করা হতো, সব থেকে যার ওয়েট কম, যে হালকা, তাকে স্ট্যান্ডার্ড 1 ধরে নেওয়া হতো। তার রেসপেক্টে সাপোজ কোনো একটা স্টুডেন্ট আছে এ, সে কত গুণ ভারী, ঠিক আছে, বা বি একটা স্টুডেন্ট আছে, সে কত গুণ ভারী। এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। কিরকম? সব থেকে হালকা অ্যাটম হচ্ছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেনকে কি করেছে, হাইড্রোজেনকে 1 কনসিডার করে নিয়েছে, হাইড্রোজেন হচ্ছে 1। এবার হাইড্রোজেনের রেসপেক্টে কোনো একটা অ্যাটম কত গুণ ভারী, তার যত গুণ ভারী হবে সেটা হচ্ছে তার কি, তার রিলেটিভ অ্যাটমিক মাস। এরকম অক্সিজেন, হাইড্রোজেনের যদি 1 ধরি, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে অক্সিজেন কত হবে, অক্সিজেনের মাস কত হবে, এটা 16। তার মানে হাইড্রোজেনের থেকে অক্সিজেন হচ্ছে 16 টাইমস হেভিয়ার, অক্সিজেনের অ্যাটম। ঠিক এরকম যদি সোডিয়াম করি, সোডিয়াম হচ্ছে 23, তার মানে হাইড্রোজেনের রেসপেক্টে সোডিয়াম অ্যাটম হচ্ছে 23 টাইমস হেভিয়ার। এবার কি হলো, এটা তো করা হয়েছিল, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে প্রবলেম একটা আসছিল, যে হাইড্রোজেন নিয়ে সব থেকে লাইটেস্ট অ্যাটম হাইড্রোজেনের, এই নিয়ে করা হলো, কিন্তু প্রবলেম হলো গিয়ে যে এই সমস্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নাম্বারগুলো 16, 30 এগুলো ফ্র্যাকশনে চলে আসছিল, ঠিক আছে। তাই পরবর্তীকালে হাইড্রোজেন স্কেলকে টার্মিনেট করে দেওয়া হলো, আর ইউজ করা হলো না, অ্যাবান্ডন করে দিল। তার বদলে 1961 কি করলো, C12 স্কেল নিয়ে আসা হলো। C12 স্কেল কি একই কনসেপ্ট, হাইড্রোজেনের জায়গায় C12 এর 12 পার্টের 1 পার্টের রেসপেক্টে কতটা ভারী কোন একটা অ্যাটম, সেটা আমরা মাপবো। 1961 থেকে সেভাবে করা হলো। কিরকম জিনিসটা একটু বুঝি, যে কোন একটা এলিমেন্ট আছে, তার একটা অ্যাটম X, এলিমেন্ট X এর একটা সিঙ্গেল অ্যাটম, তার রেসপেক্টে C12 এর 12 পার্ট, C12 এর যা মাস তার 12 ভাগের 1 ভাগ বাই 12, এর রেসপেক্টে এটা কত গুণ ভারী, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ে আসা হলো C12 স্কেল। আগে কি হতো, আগে হাইড্রোজেন 1 কনসিডার করে হাইড্রোজেন রেসপেক্টে কত গুণ ভারী সেটা দেখা হতো। এবার কি হলো, 1961 থেকে C12 এর রেসপেক্টে করা হলো কি, C12 এর একটা অ্যাটমের 12 ভাগের 1 ভাগ থেকে কোনো একটা অ্যাটম, সাপোজ X অ্যাটম, X এলিমেন্টের একটা অ্যাটম, সেটা কত গুণ ভারী, সেটাই হচ্ছে কি X অ্যাটমের র্যাম, রিলেটিভ অ্যাটমিক মাস, ঠিক আছে। আর দেখো বুঝতেই পারছো যে কি, এটা একটা রেশিও, তাই তো। এবার রেশিও থাকার জন্য এর কোনো ইউনিট হয় না, এটা অ্যাজ এ হোল করে, এটা অ্যাজ এ হোল এটাকে একটা ইউনিট নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে AMU, ঠিক আছে। এর নিজস্ব কোনো ইউনিট নেই, কিন্তু অ্যাজ এ হোল এটাকে একটা ইউনিট দেওয়া হলো, নাম দিয়ে দেওয়া হয়েছিল অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। এই রেশিওটাকে নাম দেওয়া হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। আর কি, আর হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। তাহলে এটা পেলাম আমরা কি, রিলেটিভ অ্যাটমিক মাস। এবার গ্রাম অ্যাটমিক মাস কি, কিছুই না, আমরা যে 16 পাচ্ছি, 16 কে যদি আমরা গ্রাম কনসিডার করে নিই, বা সোডিয়ামের ক্ষেত্রে আমরা 32 পাচ্ছি, সোডিয়াম হচ্ছে 32 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন, বা 32 টাইমস হেভিয়ার দেন কি কার্বনের 12 পার্টের 1 পার্টের। এটাকে যদি আমি গ্রামে কনসিডার করি, যে সোডিয়ামের মাস কত, 23 গ্রাম, এটাই হবে গ্রাম অ্যাটমিক মাস। ঠিক এরকম রিলেটিভ মলিকুলার মাস কি, রিলেটিভ মলিকুলার মাস হচ্ছে কোন একটা মলিকুলার মাস, সেটা হাইড্রোজেনের রেসপেক্টে হতে পারে, বা এখন বর্তমানে প্রেজেন্টে আমরা কি করি, কার্বন 12 এর রেসপেক্টে। এক্সাম্পল হচ্ছে H2, এটা হাইড্রোজেনের রেসপেক্টে, বা 1961 এর পর থেকে কি
H2O একটা সিঙ্গেল অ্যাটম, এই সিঙ্গেল মলিকিউল ওয়াটারের মাস কার C12 এর 12 পার্টের এক পার্টের থেকে কত গুণ ভারী, যেটা পাবো কত পাবো, এটা 18 টাইমস। তাহলে এর রিলেটিভ মলিকুলার মাস কত হবে, 18। ঠিক আছে, এরকম করে আমাদের, আর এটাকেই এটার যদি আমাদের গ্রাম মলিকুলার মাস করি তাহলে কি করবো, 18 এর পর আমরা গ্রাম অ্যাড করে দেবো শুধু। তাহলে কি হবে, ওয়াটারের একটা মলিকুলের মাস কত, 18 গ্রাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটু ভিডিওটাকে পজ করো, পজ করে আবার একটু ভালো করে দেখো। তাহলে আমরা কি পেলাম, রিলেটিভ মলিকুলার মাস আর গ্রাম মলিকুলার মাস পেলাম। এবার কি আছে, এবার আছে যে আমাদের কিছু কিছু এলিমেন্টের আমাদের এই রিলেটিভ মলিকুলার মাসকে আমাদের, এই রিলেটিভ অ্যাটমিক মাসকে আমাদের মনে রাখতে হবে। কার কার, তো একটা তো আছে হাইড্রোজেন জানি, তারপরে অক্সিজেন, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, তারপর তো নাও নাইট্রোজেন 14, সালফার 32, কার্বন 12। যেহেতু C12 এর রেসপেক্ট করছে, C12 টা তো মনে থেকে যাবে, কার্বন আর হাইড্রোজেন তো মনে থাকবে এমনিতেও 1 আর 12। তারপর শোনো সোডিয়াম 23, আর কি আছে, ক্লোরিন 35.5, আর এগুলোর মোটামুটি আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো কমন, আর যদি কিছু কমন থাকে সেগুলো একটু মনে রাখবে। কিভাবে মনে রাখবে, অলরেডি আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে তোমাদের স্টাডি রুমে কোন একটা ওয়ালে, যে ওয়ালটার দিকে বারবার তোমরা তাকাও, হ্যাঁ, ফ্রন্ট ওয়ালের, সেই ফ্রন্ট ওয়ালের একটা চার্ট পেপারের মধ্যে সিম্বলস, ভ্যালেন্সিস, রেডিকেলস, তাদের ভ্যালেন্সিস যে লিখবে, তাদের সাথে কি করবে, পাশে একটা জায়গাতে তাদের রিলেটিভ অ্যাটমিক মাস গুলো লিখে রাখবে। ক্লিয়ার? এতে করে অনেক সুবিধা হবে। দিনে 2 থেকে 3 বার করে দেখবে, একটু মুখস্থ করা দরকার নেই, জাস্ট দেখবে। যখনই টাইম পাবে একটু দেখবে, হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে দেখতে। তাহলে কি হবে, আস্তে 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 উইদিন এ মান্থ দেখবে অনেক বেশি ইমপ্রুভ করেছো। যে ভুলে যাওয়ার যে প্রবলেমগুলো থাকে, যার জন্য কি হয় কেমিস্ট্রিতে ভয় পাই আমরা, সেই প্রবলেমগুলো অনেক সলভ হয়ে যাবে। এবার এটা গেল কি, রিলেটিভ অ্যাটমিক মাস। এবার আমাদের কি করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের মলিকুলার মাসকে ক্যালকুলেট করতে হবে। যদি আমরা অ্যাটমিক মাসগুলো, এলিমেন্টের কমন এলিমেন্টগুলোর অ্যাটমিক মাস যদি আমরা জেনে রাখতে পারি, তাহলে মলিকুলার মাস আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেশন অফ রিলেটিভ মলিকুলার মাস কিভাবে ক্যালকুলেট করবো, ধরো আমাকে দিয়েছে CO2, কার্বন ডাইঅক্সাইডের রিলেটিভ মলিকুলার মাস বের করতে। কি আমরা সি কত জানি, 12 ইন্টু 1 কেন, কার্বন অ্যাটম একটা আছে, ও কত 16, কার্বন অক্সিজেন অ্যাটম কত আছে, 2টো। তাহলে টোটাল কত হবে, 12 প্লাস 16 ইন্টু 32 ইকুয়াল টু কত হবে, 44। ক্লিয়ার? আর একটু টাফ করে কিছু, H2SO4, আবার দেখো কি কি H2SO4 কি কি অ্যাটম দিয়ে তৈরি, HSO, H কটা আছে, H এর মাস 1 ইন্টু 2, 2টা অ্যাটম, S হচ্ছে 32 ইন্টু 1, O 16 ইন্টু 4, টোটাল কত হচ্ছে 2 প্লাস 32 প্লাস 64 ইজ ইকুয়াল টু 98। তাহলে এর রিলেটিভ মলিকুলার মাস কত হলো, 98। ক্লিয়ার? এইভাবে আমরা কি আরামসে ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে, আমি এটা একটু মেটালাম,
রিলেটিভ অ্যাটমিক মাস যেগুলো দেখলাম, যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1, অক্সিজেন 16, কার্বন 12, সোডিয়াম 23, সালফার 32, এগুলো সব হোল নাম্বার। কিন্তু নেচারে কি হয় প্রবলেম, তারপর কি আছে, আর নাইট্রোজেন 14, এগুলো সব হোল নাম্বারে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হোল নাম্বারে থাকে না। ঠিক আছে, আমরা যখন এদের যখন রিলেটিভ অ্যাটমিক মাস বের করা হয় তখন এগুলো ফ্র্যাকশনে আসে। ঠিক আছে, এরকম ফ্র্যাকশন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ক্ষেত্রে আছে কত 1.008 এরকম সামথিং আছে, যেটাকে 1 কনসিডার করে নেওয়া হয়। ঠিক, তো এগুলো আমরা কম বেশি আমরা কি করি, হোল নাম্বারে নিয়ে নিই, সব ক্লোজেস্ট হোল নাম্বারে করা হয়। কিন্তু একমাত্র কি ক্লোরিনের ক্ষেত্রে দেখবে এটা ডেসিমেলে থাকে 35.5। কেন, বাকিগুলোর ক্ষেত্রে আমরা ক্লোজেস্ট হোল নাম্বারে নিয়ে নিই, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে নিতে পারি না, ক্লোরিনের ক্ষেত্রে 35.5ই থাকে। তার রিজন হচ্ছে নেচারে কি হয়, নেচারে ক্লোরিনের দুটো আইসোটোপ থাকে। ঠিক আছে, ক্লোরিনের দুটো আইসোটোপ থাকে নেচারে, একটা হচ্ছে Cl35 and Cl37, আর এরা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে থাকে দুটোই। সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মানে 35 থাকে 3 পার্ট, আর Cl37 থাকে 1 পার্ট। ঠিক আছে, তার জন্য কি হয়, যদি কোনো রিয়াকশন করা হয় যেখানে ক্লোরিন লাগে, তার ক্ষেত্রে কি হয়, 3 পার্ট যায় Cl35 আর 1 পার্ট যায় Cl37। এবার এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যদি আমরা Cl35 কে কনসিডার করতাম, যেরকম করে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 1 কনসিডার করে নিয়েছি, হ্যাঁ, হাইড্রোজেনের বাকি যেগুলো আছে আইসোটোপ, তো হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা বলতে পারো তাহলে ক্লোরিনের ক্ষেত্রে যদি দুটো আইসোটোপ থাকে, হাইড্রোজেনের তো 3টে আইসোটোপ আছে। H3, বা অক্সিজেনের ক্ষেত্রে 16, 17, 18, কার্বনের ক্ষেত্রে 12, C13, C14, এদেরও তো মাল্টিপল আইসোটোপস আছে। তাহলে এদের ক্ষেত্রে কেন হাইড্রোজেনের ক্ষেত্রে 1, অক্সিজেনের ক্ষেত্রে 16 আর কার্বনের ক্ষেত্রে 12 এগুলো কনসিডার করা হয়? এগুলো কনসিডার করা কেন হয় না? তার কারণ এগুলো খুব মাইনর অ্যামাউন্টে থাকে, খুব অল্প, খুবই অল্প, নেগলিজেবল অ্যামাউন্টে। তার জন্য কি হয়, যেহেতু নেচারে এইগুলোর পরিমাণ সব থেকে বেশি থাকে, তাই থিওরিটিক্যালি যা ভ্যালু পাওয়া যায় আর প্র্যাকটিক্যালি আমরা যখন রিয়াকশন করি তাদের মাস খুব একটা ডিফার করে না। তার জন্য আমাদের এই জিনিসগুলোই, এই নাম্বারগুলোকে আমরা নিয়ে নিই, এইচকে 1, অক্সিজেনকে 16 আর সিকে 12 এই হিসাবে আমরা কনসিডার করতে পারি। থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি খুব একটা প্রবলেম আসে না। প্রবলেম আছে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনকে যদি 35 নিয়ে করি, তাহলে যেহেতু এখানে 37 সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে আছে, 3 পার্ট আর 1 পার্ট, 3 পার্ট 1 পার্ট মিনস যদি এ থাকে, যদি আরো ভালো করে বোঝাই 75% থাকে, এ থাকে 25%। 25% মানে অনেকটা। তখন কিন্তু আমাদের মাসে প্রবলেম হয়, থিওরিক্যালি মাস আর প্র্যাকটিক্যাল মাসের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তার জন্য কি করা হয়, এখানে বেস্ট অপশন এদের অ্যাভারেজ নিয়ে নেওয়া হয়। অ্যাভারেজ কিরকম, অ্যাটমসফিয়ারে নেচারে কি থাকে, 3 পার্ট থাকে 35 আর 1 পার্ট থাকে 37। তার জন্য 3 ইন্টু 35 প্লাস 1 ইন্টু 37 আর ডিভাইডেড বাই টোটাল পার্ট 3 পার্ট প্লাস 1 পার্ট করলে কত হয়, এটা ক্যালকুলেশন করে দাঁড়ায় 142/4 ইজ ইকুয়াল টু 35.5। এই জন্য ক্লোরিনের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত, 35.5। রিলেটিভ অ্যাটমিক মাসটা ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, Cl35 আর Cl37 এর অ্যাভারেজ এটা। বাকি এদের ক্ষেত্রে অ্যাভারেজের দরকার পড়ে না। ক্লিয়ার? যখন আমরা এদের থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালি যখন আমরা অ্যাভারেজ করি, তাহলে এদেরও ফ্র্যাকশনে আছে, কিন্তু ফ্র্যাকশনটা খুব মাইনর, এদের হোল নাম্বারটা ওই জন্য করে নিতে পারি। তাহলে ক্লিয়ার হচ্ছে কেন আমাদের ক্লোরিনের ক্ষেত্রে 35.5 আছে আর বাকিগুলোর ক্ষেত্রে হোল নাম্বারে আছে। বুঝতে পেরেছ? চলো এবার পরের টপিক। পরের কি, ক্যালকুলেট পার্সেন্টেজ কম্পোজিশন।
ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ কম্পোজিশন। কি জিনিসটা কি হচ্ছে, ধরো একটা আমার কাছে কম্পাউন্ড আছে NaOH। NaOH এর মধ্যে আমাকে যদি বলে যে NaOH এর মধ্যে Na পার্সেন্টেজ কত, কি করে বের করবো? তার আগে আমাদেরকে কি বের করতে হবে, এর মলিকুলার রিলেটিভ মলিকুলার মাস। কি করে বের করবো? আবার কি কি আমার অ্যাটম আছে, NaO আর H। Na কত 23, কটা আছে, একটা অ্যাটম, 16 × 1 আর 1 × 1, টোটাল কত 23 + 16 + 1 = 40। এই 40 কে যদি আমরা গ্রাম মলিকুলার মাসে কনভার্ট করি, গ্রাম মোল বা গ্রাম মলিকুলার মাস, তাহলে কত হবে 40 গ্রাম। এবার আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে সোডিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন। তার মানে 40 গ্রাম আমার NaOH এর মধ্যে সোডিয়াম কতটা আছে, লাগাও ইউনিটারি মেথড। আমার কাছে যদি এটা টোটাল হচ্ছে 40 গ্রাম, তাহলে 40 গ্রাম NaOH এর মধ্যে সোডিয়াম কত, Na কত 23 গ্রাম, তাহলে 1 গ্রাম এর মধ্যে সোডিয়াম কত থাকবে 23/40, আর 100 গ্রামস এর মধ্যে কত থাকবে, কত ক্যালকুলেশন 23/40 × 100 পার্সেন্টেজ। এটা হলো ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন করবে হয়ে গেল। এবার 23/40 × 100, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে যে রেজাল্টে পাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সোডিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছে, আশা করি এই ক্যালকুলেশনটা করতে পারবে তোমরা। হ্যাঁ, এটা তোমাদের বাড়ির কাজ, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কত হচ্ছে। আরেকটা করি, আরেকটা কি H2SO4। এর ক্ষেত্রে কত হবে, আবার সেম কি আছে, H আছে, S আছে, O আছে। H কত 1 × দুটো অ্যাটম, S হচ্ছে 32 × একটা অ্যাটম, O হচ্ছে 16 × চারটে অ্যাটম। টোটাল কত দাঁড়াবে, এটা 2 + 32 + 64 = 98। তার মানে 98 গ্রামস এর মধ্যে সালফার কত আছে 32 গ্রামস। তাহলে আলটিমেট ক্যালকুলেশন কত হবে, 98 গ্রামসে সালফার থাকে 32 গ্রামস, তাহলে 1 গ্রামসে কত 32/98, আর পার্সেন্টেজ মানে 100 গ্রামসে কত, তাহলে কি হবে 32/98 × 100। তাহলে এটা ক্যালকুলেশন করবে, করে যেটা আসবে সেটাই হচ্ছে এর পার্সেন্টেজ। আমি আর ক্যালকুলেশনটা করলাম না, ক্যালকুলেশনটা তোমরা করবে, করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে বুঝতে পারলে কিভাবে আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়। আর কিছু বাকি থাকলো এর ক্ষেত্রে, তাহলে আমাদের কি হলো, আমাদের ফার্স্ট চ্যাপ্টার এটা পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবে।